আবার আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন যারা জয়েন করছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ব্যাচটা হচ্ছে আমার অনেক স্ট্রাগলিং ব্যাচগুলোর মধ্যে ওয়ান অফ দোজ। কারণটা হচ্ছে আমরা পরপর অনেকগুলো মাধ্যমে সাইবার অ্যাটাকের সম্মুখীন হওয়ার পরে নতুন ব্যাচ হচ্ছে আপনারা, যেটা আমরা এখনও ঠিকঠাকভাবে গোছায় উঠতে পারি নাই, এবং যেখানে আমাদের 400, 450, 500 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়। এই ব্যাচে মাত্র 2 দিন আগে থেকে প্রচারণা শুরু করছি, আপনারা কিছু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়েছেন। যাই হোক, সো এই ক্লাসটা আপনাদের এইখানে জুমের পাশাপাশি আজকে পেজেও লাইভ চলতেছে। তো আপনারা যেহেতু নতুন, আজকের ক্লাসের মূল পারপাস থাকবে যে আমরা কিভাবে এই কোর্সটা কমপ্লিট করব, যেটা আপনার জন্য হেল্পফুল হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ইংলিশটা আসলে কেমনে শেখা উচিত পুরো ব্যাপারটাই আলোচনা করবো, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে টপিকে আমরা চলে যাব। ওকে, যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে আমার ব্যাপারে যারা তো জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু ছোট্ট পরিচয় দেই। আমি নাম হচ্ছে হাবিব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে এমবিএ করছি মার্কেটিংয়ে। তার আগে অনার্স ছিল ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি থেকে, এবং কলেজ ছিল নরডেম কলেজ। তারপর কিছুদিন সরকারি চাকরির প্রিপারেশান নিয়েছিলাম। সো সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে 1.5 মাসের মতো কর্মরত ছিলাম, তারপর চাকরি ছেড়ে দিছি। 44 বিসিএসে পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু জয়েন করছি না। আর 45 বিসিএসের ভাইভা ছিল, ভাইভা অ্যাটেন্ড করি নাই। 14 তারিখ ভাইভা ছিল। এটার কারণটা হচ্ছে 44 বিসিএসের রিটেনের মাঝামাঝি সময়টাতে বিসিএস বা হচ্ছে চাকরি থেকে সরে আসছি। তো যেহেতু 44-45 একই সাথে অ্যালাইন করে চলতেছিল দুইটা পরীক্ষা, সো দুইটাতেই অ্যাটেন্ড করছি, এবং দুইটাতেই ভাইভা পর্যন্ত অ্যাটেন্ড। 44-এ ক্যাডার পাইছি, জেনারেল ক্যাডার, পোস্টাল ক্যাডার, আর 45-এ ভাইভা অ্যাটেন্ড করি নেই। মূল পারপাস হচ্ছে এন্টারপ্রেনার হওয়ার দিকে ঝোঁক বেশি, ওই কারণে এখান থেকে সরে আসছি। এই হচ্ছে ছোট্ট পরিচয়। আর আপনাদের পড়াই বা স্টুডেন্ট পড়াই প্রায় 9 বছরের বেশি সময়, হ্যাঁ, 2017 সাল থেকে পড়াই আর কি। যাই হোক, ওইটা এক্সপিরিয়েন্সের চেয়ে ম্যাটার করবে যে আমি আপনাকে পড়াইতে পারি কিনা এবং আপনাকে বোঝাইতে পারি কিনা। এবার আসেন, রাইটিং বা ইংলিশ শেখার ক্ষেত্রে আপনারা কী কী প্রবলেম ফেস করেন। প্রথম প্রবলেম হচ্ছে যে আপনারা ছোট ছোট বাক্য বলতে পারেন বা লিখতে পারেন, হ্যাঁ, যেটাকে আপনারা বড় বানাইতে পারেন না। সো বাক্য কীভাবে বড় করতে হয় এটা আজকের ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসে হয়তো টপিক আলোচনা হয়তো নাও যাইতে পারি, তবে মূল ফোকাসটা থাকবে যে আপনাদেরকে একেবারে ভালো করে ধরাই দেওয়া যে কিভাবে আজকের যাত্রা শুরু করবেন, এবং এই কোর্স শেষ করার পরেও কিভাবে আপনার জার্নিটা কন্টিনিউ করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যতই গ্যারান্টি দোক আর যাই দোক, ইংলিশ কোনো কলিকাতা হারবাল না যে এক ফাইলে যথেষ্ট। অর্থাৎ আপনি এই কোর্স করলেন একেবারে সব পাইরে গেলেন ইংলিশ, এরকম ব্যাপারটা না। ইটস আ ভাস্ট সিলেবাস, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাকে জার্নি সহজ করে দেওয়া এবং ইংলিশের ডাইভার্সিফাইড সকল টপিক সম্পর্কে আলোচনা করা, প্র্যাকটিস করানো, এটা হচ্ছে আমার কাজ। ওকে, এবার আসি। প্রথম প্রবলেম হচ্ছে আমরা ছোট বাক্য পারি কিন্তু বাক্য বড় করতে পারি না। হ্যাঁ, বড় বাক্য পারি না, এটা আমাদের একটা প্রবলেম। বাক্য লিখতে গেলে, যেহেতু আমরা থিঙ্কিং করি বাংলায়, তাহলে বাক্য লিখতে গেলে কথা কি শোনা যায় না? মেসেজে কি পাঠাচ্ছে? ক্লিয়ার ভাইয়া, আসসালামু, ভিডিও কোয়ালিটি একটু খারাপ। এটা কি শুধু আমার এখানেই হচ্ছে? না, ভিডিও কোয়ালিটি খারাপ আপনার এখানেই হওয়ার কথা, বা কয়েকজনের এখানে হবে নেটওয়ার্ক ইস্যুর কারণে। হ্যাঁ, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হবে। আমার এখানে ভিডিও কোয়ালিটি ভালো, আমরা পেইড ক্যামো চালাই, সো 120, যেটা 180 রেজুলেশনে চলে। 4K দিয়ে চালাইতে পারতাম, কিন্তু 4K দিয়ে আপনাদের এন্ড থেকে অনেক সমস্যা হবে। আচ্ছা, যাই হোক, বড় বাক্য প্রবলেম। আরেকটা হচ্ছে, আমরা যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, সেক্ষেত্রে যেটা হয় যে বাংলায় থিঙ্কিং করি, যার কারণে এটা আবার ইংলিশে কনভার্ট করি, এবং কনভার্ট করতে করতে সময় লাগে, ভোকাবুলারি খুঁজে পাই না। তো এই কারণে আমরা আসি যে পরবর্তী প্রবলেম হচ্ছে ভোকাবুলারি খুঁজে পাই না। এগুলোর সলিউশন দিব আজকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, আমাদের প্রবলেম হচ্ছে আমরা বাংলায় থিঙ্কিং করি, এটাকে আমরা একটা সময়ে ইংলিশে কনভার্ট করতে হবে। থিঙ্কিংটাই ইংলিশে হবে। এটা কিভাবে?
হয়তো বাংলায় হবে, কিন্তু বাংলায় পুরো বাক্য থিঙ্কিং করে এটাকে আবার ধরে ধরে শব্দ ধরে ট্রান্সলেট করা, এটা অনেক লেন্দি প্রসেস এবং এটা কঠিন প্রসেস। এটাকে আমাদের ডিরেক্ট বাংলায় করতে হবে। কিভাবে? একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা বাংলায় থিঙ্কিং, আচ্ছা চিন্তা দিই। ধরেন আমি যদি আপনাকে বলি ফর এক্সাম্পল ফ্যান, অথবা ধরেন ফ্যান, অথবা ধরেন আজকে চিকেন দিয়ে খাবার খাইছি ফর এক্সাম্পল, চিকেন, এরকম কিছু শব্দ যদি আমি বলি, অথবা ধরেন আমি বললাম ধরেন সুইচটা অন করো তো, হ্যাঁ, বা সুইচটা দাও, গরম লাগতেছে, পাখার সুইচটা দাও। ওকে, এখন এই যে শব্দগুলো বললাম, আমরা নর্মালি এগুলোর সাথে এতটাই পরিচিত যে চিকেন বানানটাকে ভুল হয়েছে, CHIK, চিকেন বানানটা একটু গন্ডগোল লাগতেছে। আচ্ছা ধরেন আমরা আরেকটা শব্দ লিখি, ধরেন কি লেখা যায়, ওয়াটার, নর্মালি মানে মূল পারপাসটা বুঝাইতেছি। এখন খেয়াল করেন, চিকেন মনে CK দিয়ে, CHICKEN, চিকেন। আচ্ছা দেখেন, এই যে শব্দগুলা বললাম, এই শব্দগুলো ধর আমরা ফ্যান বললাম, নর্মালি এগুলোর সাথে আমরা এতই অভ্যস্ত যে ফ্যান মানে কলম, এই বাংলা শব্দ আমাদের থিঙ্কিং করা লাগে না, বা আমি বাংলাতে কনভার্ট হওয়া লাগে না। আমি আপনাকে বললাম ফ্যানের সুইচটা দাও, তাহলে যে ফ্যান বললাম, ফ্যান মানে যে পাখা, আমরা দেখা গেছে যে এটা আমাদের মাথায় কাজ করে না, বা আমরা ভুলে যাই। আমাদের মাথায় কি কাজ করে, এই প্যান শব্দটা বললে এই কলম নামের যে একটা বস্তু, সেটা আমাদের ইমাজিনেশনে চলে আসে। দ্যাট মিনস আমরা ইংলিশে থিঙ্কিং করতে পারতেছি। এই যে আমি বলতেছি থিঙ্কিং করতে পারতেছি, থিঙ্কিং করা যে চিন্তা করা শব্দটা আপনার মনে রাখা লাগে না। থিঙ্কিং নামে যে একটা ব্যাপার আছে ব্রেইনের মধ্যে হয়, আমাদের সরাসরি ওই আইডিয়াতে বা ওই বস্তুতে বা ওই জিনিসটাতে আমরা অটোমেটিক্যালি চলে যাই। যেমন আপনাকে ফোকাস করতে হবে, ফোকাস করা মানে মনোযোগ দেওয়া, আমরা ওইটাতে আর যাই না, মানে যারা এগুলাতে অভ্যস্ত এই শব্দগুলোতে বলতেছি। অর্থাৎ ডিরেক্ট আপনি ইংলিশে থিঙ্কিং করতে পারতেছেন এই শব্দগুলো শুনলেই। তাহলে আমাদের ওই পর্যন্ত ওই জায়গায় যাইতে হবে। যাওয়ার জন্য আমার কি প্রসেস, এটা একটু পরে বলতেছি। এটা আমি আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে সরাসরি আমাদের থিঙ্কিং আসবে ইংলিশে। আমরা পুরো একটা বাংলা বাক্য ভাবলাম, সেটারে আবার ইংলিশে কনভার্ট করলাম, অনেক টাফ, এটা অনেক লেন্দি সময়। হ্যাঁ, কিন্তু শুরুর দিকে আমি যেটা করব, আচ্ছা এটা একটু পরে আসতেছি ব্যাপারটায়। প্রথম আসেন যে বড় বাক্য। বড় বাক্যের ব্যাপারটা একটু খেয়াল করেন। আসেন ধরেন আমি একটা বাক্য বললাম, বাক্য বড় করার অনেকগুলা ওয়ে আছে, যেটা আমরা 3টা পদ্ধতি আপনাদেরকে আজকে কথা বলবো। অনেকগুলো ওয়ে বলতে 3টা পদ্ধতি আছে। ওকে, একটা পদ্ধতি হচ্ছে, ধরেন আমি বললাম সরকার বাস্তবায়ন করে, সরকার বাস্তবায়ন করে, তাহলে এতটুকু শব্দ হইল। এখন এই শব্দটাকে আমরা এই বাক্যটাকে আমরা বড় বাক্য করতে চাই, যেটা নিউজ পেপারের মতন বিশাল 3 লাইনের 4 লাইনের বাক্য হয়ে যায়। এটা করব কিভাবে? এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে WS ওয়ার্ডগুলো দ্বারা ইনফরমেশন যুক্ত করতে হবে। কিভাবে? যেমন WS ওয়ার্ড দিয়ে আপনি কি বাস্তবায়ন করবেন, কখন বাস্তবায়ন করবেন, কোথায়, কেন বাস্তবায়ন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, এরকম WS ওয়ার্ডগুলা যেইটা যার সাথে যায়, সবগুলা যাবে একই সাথে এরকম না। যেমন ধরেন কোথায় বাস্তবায়ন করবেন, আমি যদি একটা প্রকল্প বলি, তাহলে প্রকল্প কোথায় বাস্তবায়ন করব, কোথায় শব্দটা এখানে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না। যেগুলা সামঞ্জস্যপূর্ণ সেগুলা দিয়ে তথ্য যুক্ত করব, যেটা এক বাক্যের মধ্যে। যেমন ধরেন এটা একটা প্রসেস। যেমন ধরেন আমি কেন বললাম সরকার বাস্তবায়ন করবে, তাহলে কি বাস্তবায়ন করবে, সরকার প্রকল্প বাস্তবায়ন করবে, তাহলে একটা শব্দ যোগ হইল প্রকল্প, তাহলে বাক্য আরেকটু বড় হইল। আচ্ছা এখন আসেন কেন বাস্তবায়ন করবে, দরিদ্রদের সাহায্য করার জন্য। ফর এক্সাম্পল দরিদ্রদের সাহায্য করার জন্য। আপনাদের কি সবাইকে মিউট করে দেওয়া নাকি? কেউ কি কথা বলতে পারতেছেন? না ভাইয়া। আচ্ছা ওকে ফাইন।
বাহ, শান্তভাবেই শুনতেছেন, ঠিক আছে, এইভাবেই শুনেন। সরকার কি বাস্তবায়ন করবে? প্রকল্প বাস্তবায়ন করবে। তাহলে একটা ডাব্লিউএস ওয়ার্ড দেয়, কেন বাস্তবায়ন করবে? দরিদ্রদের সহায়তা করার জন্য, বা বাস্তবায়ন করে কেন? দরিদ্রদের সহায়তা করার জন্য, সহায়তা করার জন্য। আরেকটু বাড়লো, এখন কখন বাস্তবায়ন করে? একটা তথ্য দিলাম, সরকার প্রায় সময়ই বাস্তবায়ন করে। প্রায় সময়ই বাস্তবায়ন, সরি প্রায় সময়ই লিখলেই হবে, আমাদের বাকিটা তো আছেই। প্রায় সময় বাস্তবায়ন করে, তাহলে এই সরকার বাস্তবায়ন করে এতটুকুতে আমরা যুক্ত করলাম হোয়াট, কি বাস্তবায়ন করে, যুক্ত করলাম হোয়েন, কখন বাস্তবায়ন করে, যুক্ত করলাম হচ্ছে হোয়াই, কেন বাস্তবায়ন করে। বাক্যটা একটু বড় হইল, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে বাক্যকে আরও অ্যাডভান্স করতে হবে। কিভাবে অ্যাডভান্স করবেন? প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনি চাইলে আরও এক্সট্রা ইনফরমেশন দিতে পারবেন। যেমন আমি যদি বলি আমাদের শিক্ষক, বা ধরেন শুধু শিক্ষক বললাম, একটু মনোযোগ দিয়ে শোনেন, এগুলো কিন্তু ব্রেইনস্টর্মিংয়ের খেলা। এই জায়গায় আপনাকে আরও অ্যাডভান্স হইতে হবে আজকে থেকে, ঠিক আছে? এবং আমি আমার ক্লাস জুড়ে এগুলো নিয়ে পুরো সময় ধরে এগুলো নিয়ে কাজ করব। ধরেন এটা থাকুক, না মোছাই, ধরেন শিক্ষক বললাম, এখন শিক্ষককে আরও বড় করা যায় আমাদের শিক্ষক। আমি একটু এই পাশে লিখি, শিক্ষক। শিক্ষককে বড় করা যায়, শিক্ষক সম্পর্কে, এই শব্দটা সম্পর্কে তথ্য দিচ্ছি, সেটা কি? আমাদের শিক্ষক। এখন ধরেন আরও দিলাম আমাদের প্রিয় শিক্ষক, অথবা বিখ্যাত শিক্ষক বা সম্মানিত শিক্ষক। প্রিয় না দিয়ে, প্রিয় মানে ফেভারিট, সম্মানিত মানে হচ্ছে, আমি জাস্ট এখানে ব্রেইনস্টর্মিংয়ের কাজটা করতেছি। ব্রেইনস্টর্মিং মানে ব্রেইনে চিন্তা করা, যে আপনি কিভাবে চিন্তা করে করে একটা বাক্যকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন। ইংলিশ তো পরের ব্যাপার, আগে বাংলাই তো বড় করতে হবে, আমরা বাংলায় বড় করতে পারি না। তাহলে আমাদের প্রিয় শিক্ষকের জায়গা, আমাদের শুধু শিক্ষকের জায়গায় যদি বলেন আমাদের শিক্ষক, আর একটু বড় হইল। যদি বলেন আমাদের প্রিয় শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক, আরও একটু বড় হইল, ঠিক আছে? যেমন একজন বিখ্যাত শিক্ষক বা অ্যান্ড ইমিনেন্ট টিচার, এখানে শব্দগত খেলা আছে। যেমন আমি যদি বিখ্যাত বলি, বিখ্যাতর ক্ষেত্রে ফেমাস দেয়া যায়, ফেমাস, তাহলে এটা একটা অ্যাডভান্স হলো। শুধু শিক্ষক না বলে ফেমাস টিচার বললাম, টিচার না বলে ফেমাস টিচার। ফেমাসকেও আরও অ্যাডভান্স করা যায়, আমরা ফেমাস না দিয়ে এটার অল্টারনেটিভ শব্দ ইমিনেন্ট দিই, ইমিনেন্ট। ইমিনেন্ট শব্দগত খেলাগুলো, এগুলো আপনাদের শিখতে হবে, আমি মাঝে মাঝে ধরাই দিব। হ্যাঁ, যে ফেমাস দিবেন এটা আমি শেখাবো, কিন্তু ফেমাসকে ইমিনেন্ট এটা মাঝে মাঝে হয়তো মনে পড়লে এগুলো বলাই দিব। যেমন ধরেন উন্নতি করা মানে ডেভেলপ করা, ডেভেলপ করা, অথবা ইমপ্রুভ করা, ইমপ্রুভ করা। এগুলোর বদলে আমি আমার ভার্সিটি লাইফে সবচেয়ে বেশি ব্যবহার করতাম থ্রাইভ। থ্রাইভ মানে উন্নতি করা। তা আমার রাইটিংয়ের ইয়াটা মানটা ভালো থাকতো। যারা আইএলস দিবেন, এখানে কেউ আছেন যারা আইএলস দিবেন এই পারপাসে যুক্ত হয়েছেন? থাকার কথা আছেন। আপনাদের জন্য মানে সবার জন্য এই কোর্স মাচ মোর ইফেক্টিভ। এবং আমার এখানে যতজন আইএলস কোর্সের স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই বলছে যে দিস ইজ দ্য বেস্ট কোর্স আই হ্যাভ এভার অ্যাটেন্ডেড। এটা আইএলস শিক্ষার্থীরা মোস্ট স্যাটিসফ্যাক্টরি কোর্স এটা। আচ্ছা আসেন, একটু ভালো করে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করেন, তাহলে আমি এখন কি বলতেছি? প্রতি শব্দে আমি বাড়াবো। প্রথম বাড়াইলাম বাক্যের সাথে আরও কিছু, এগুলাকে আমরা ফ্রেজ বলি। যেমন দরিদ্রদের সহায়তা করার জন্য পুরোটা একটা ফ্রেজ, প্রায় সময় এটা একটা ফ্রেজ বা শব্দও বলতে পারি, এরকম। কিন্তু এখন আমি চাইলে এই সরকার শব্দটাকে মডিফাই করতে পারি, বাস্তবায়ন করাটাকে মডিফাই করতে পারি। হ্যাঁ, তারপরে দরিদ্র, কোন দরিদ্র, কেমন দরিদ্র, যারা খুব দরিদ্র, হত দরিদ্র যেটাকে বলি, হ্যাঁ, এটা সম্পর্কে তথ্য দিতে পারি। প্রকল্প সম্পর্কে আলাদা তথ্য দিতে পারি। কিভাবে একটু দেখেন। সরকার সম্পর্কে তথ্য দিলাম, আমাদের প্রতিটি সরকার। আমি দেখাবো ওই বাক্যটা পুরোটা প্রথম ছিল 1 লাইনেরও ছোট, এখন বাক্যটা 3 লাইনেরও বড় হয়েছে। কিভাবে? আমাদের প্রতিটি সরকার। প্রায় সময় প্রকল্প, কেমন প্রকল্প? আমরা লিখে দিব উন্নয়নমূলক প্রকল্প। উন্নয়নমূলক, শুধু উন্নয়নমূলক না, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। প্রকল্প বাস্তবায়ন করে, বাস্তবায়নটা কিভাবে করে সেটা আমরা তথ্য দিতে পারি।
যেমন সঠিকভাবে, যথাযথভাবে, এরকম বলতে পারি। তাহলে যথাযথভাবে বা আন্তরিকতার সাথে এটাও বলতে পারি, বা সিরিয়াসলি বাস্তবায়ন করে, এরকম হইতে পারে। তাহলে বাস্তবায়ন করে এই ভার্বটাকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব নিয়ে আসলাম একটা। তাহলে ধরেন যথাযথভাবে বাস্তবায়ন করে কাদের জন্য? দরিদ্রদের সহায়তার জন্য। তাহলে এতটুকু থাকুক। এখন এই বাক্যটা যদি আমি লিখি, একটু খেয়াল করেন বাক্যটা কত বড় হয়েছে। এটা হচ্ছে 3টা প্রসেসের 2টা প্রসেস বলতেছি এখানে। তো একটা প্রসেস কি? ডাব্লিউএস ওয়ার্ডগুলোতে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করে আমরা ফ্রেজ শব্দ যোগ করব, তারপর ওই শব্দগুলোকে মডিফাই করে বা সেগুলোর জন্য এক্সট্রা ইনফরমেশান দেয় এমন আরও শব্দ যুক্ত করব। তাহলে আমি বলতে পারি এক্সট্রা ইনফরমেশান, এক্সট্রা ইনফো। আর পরেরটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল। পরেরটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা বিভিন্ন কানেক্টর, যেগুলোকে আমরা কনজাংশন বলতে পারি, যেমন ডাব্লিউএস ওয়ার্ডগুলো নিজে একটা কনজাংশন আকারে ব্যবহার হয়, দল দু আছে, ইফ আছে, সো দ্যাট, এরকম আরও শব্দ আছে যেগুলা 2টা আলাদা আলাদা বাক্যকে যুক্ত করে। এখানে কিন্তু পুরোটা একটা বাক্য, এখানে কোনো 2টা বাক্য না। তাহলে 2টা ছোট বাক্য কিংবা এরকম 2টা বড় বাক্যকে যুক্ত করে দিয়ে আবার একটা বড় বাক্য তৈরি হয়। ওইটা আবার আরও বড় হয়ে যায়, যেটা আমরা বিবিসি, গার্ডিয়ান, অনেক সময় ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন এগুলাতে দেখি যে এমনিতেই এই বাক্যটা বড়, এটার সাথে আরও বড় বাক্য যুক্ত করা যায়। যেমন ধরেন আমাদের, আচ্ছা এটা আমি পুরোটা লিখি আগে, তারপর দেখাবো যে আপনাদের কিভাবে এই বাক্যটার সাথে আরও একটা বাক্য কানেক্ট করে 2টা মিলে একটা বাক্য হয়। এটা আমি দেখাবো, যেটা আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে আমরা শিখব। ওকে, আচ্ছা খেয়াল করেন আমাদের ছিল কি বাক্যটা ছিল যে আমাদের প্রতিটি সরকার কি করে প্রায় সময়, আমি আগে যেটা লিখছি খাপছাড়া সেটা থেকে দেখে লিখতেছি আর কি, প্রতিটি সরকার প্রায় সময়ে, ওকে, আমাদের প্রতিটি সরকার প্রায় সময়ই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আন্তরিকতার সাথে বা যথাযথভাবে বাস্তবায়ন করে, কেন? দরিদ্রদের সাহায্য প্রকল্প, এটা এখানে লিখি, ভার্ব সাধারণত শেষেই হয় বাংলা বাক্যে, দরিদ্রদের সহায়তা করার জন্য আন্তরিকতার সাথে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, আন্তরিকতার সাথে বাস্তবায়ন করে। এটা পুরাটাই একটা বাক্য এবং এটা 3 লাইনের। আমরা আমাদের খাতায় 1 লাইনে কয়টা ওয়ার্ড লিখি বলতে পারবেন? 4টা বা 5টা, তাই না? 1 লাইনে 4টা বা 5টা ওয়ার্ড লিখতে পারি। তাহলে এখানে খেয়াল করেন 4টা 5টা ওয়ার্ড হয়েছে। তাহলে আমাদের প্রতিটি সরকার প্রায় সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দরিদ্রদের সহায়তা করার জন্য আন্তরিকতার সাথে বাস্তবায়ন করে। পুরাটা একটা সেন্টেন্স হয়েছে। এটাকে আপনি কানেক্টর যুক্ত করে অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা যা শিখবো আরও বড় করতে পারেন। কীভাবে? যেমন যেন দেশের মানুষের জীবনযাত্রার মান আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়। খেয়াল করেন এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উন্নত হয়। এই জায়গায় আমরা কি করছি, এটা একটা বাক্য, এই বাক্যর সাথে যেন কানেক্টর দিয়ে, যেন মানে সো দ্যাট যেটা আছে। এই ক্লাসটা আমরা, এই কোর্সটা আমার পুরোটাই যেই ইংলিশ রাইটিং এক্সপার্ট বই
এই বইটার আদলে হবে। হয়তো সকল টপিক পড়ানো হবে না, যেটা দরকার নাই। যেমন ফ্রেজ তো আর মুখস্থ করাবো না ক্লাসে। যে টপিকগুলো টেকনিক্যাল জিনিস আছে, বেশিরভাগ টপিকে আছে, ওগুলো সব এই আদলে এই কোর্সটা। দেখেন একটা টপিক আছে এরকম, সো দ্যাট, সো ফার, সো অন। সো দ্যাট আবার দুইটা, একটা হচ্ছে সো দ্যাট, এখানে একটা বাক্য এখানে একটা বাক্য, আর একটা হচ্ছে সো দ্যাট একসাথে, যেটা এখন লিখতেছি যেন। তারপর ধরেন সো ফার আর সো অন, এটা মিলে একটা টপিক, একটা চ্যাপ্টার এই বইয়ের। সো ওইখানে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখেন এই সো দ্যাট কানেক্টর যুক্ত করে এখানে আরেকটা সেন্টেন্স যুক্ত করছি। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হইলো, যখন সো দ্যাট কানেক্টর যুক্ত করছি দুইটা মিলেই একটা সেন্টেন্স হয়েছে। তাহলে পুরা বোর্ড বিশাল একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে তিনটা ধাপ হইল। একটা হচ্ছে একটা সাধারণ সেন্টেন্সকে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে যখন আনসার করতে থাকবো, যেমন ধরেন আমি হাসপাতাল যাব, একটু নর্মাল আর একটা বাক্য দেখি আমরা। কি আপনাদের কি বিরক্ত লাগতেছে ক্লাস? না, একজনেরই, বাকিদের বিরক্ত লাগতেছে নাকি? ইংলিশ না পড়ে, ইংলিশ না পড়ে বাংলা পড়াইতেছে স্যার এরকম? আচ্ছা আচ্ছা, দেখেন যেমন ধরেন আমি বললাম আমি হাসপাতাল যাব, হাসপাতাল যাব। আমরা রান্না করার চেয়ে রান্নার কোন জিনিসটা দেরি হয়? কোটাকাটি, তাই না? ওই কোটাকাটিটা এফোর্ট বেশি দিব। ওইটা যখন হয়ে যাবে রান্না করা কোনো ব্যাপার না, ঠিক আছে? এরকম ব্যাপার। তাহলে আমি হাসপাতাল যাব, এবার আমি হোয়েন দ্বারা কোয়েশ্চেন করলাম, কখন যাব? আমি আগামীকাল হাসপাতাল যাব, আগামীকাল। এখন কেন যাব? আমার মায়ের সাথে দেখা করতে, তাহলে ওয়াই দ্বারা কোয়েশ্চেন করলাম, আমার মায়ের সাথে দেখা করতে। তাহলে আমি আমার মায়ের সাথে দেখা করতে আগামীকাল হাসপাতাল যাব। তাহলে আমার বাক্যটা আমি হাসপাতাল যাব থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন হাসপাতাল সম্পর্কে চাইলে একটা ইনফরমেশন দিতে পারেন। কি হাসপাতাল? চক্ষু হাসপাতাল। তাহলে হাসপাতাল সম্পর্কে আরেকটা শব্দ যুক্ত হইল। তাহলে আমার মায়ের সাথে না বলে আমার প্রাণপ্রিয় মায়ের সাথে, বা আমার প্রিয় মায়ের সাথে, মাই বিলাভড মাদার, টু মিট মাই বিলাভড মাদার। তাহলে মায়ের সম্পর্কে একটা তথ্য দিলাম, প্রিয় মা। এইটাই এতক্ষণ বুঝাইলাম। তো ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে বাক্য বড় করলেন, বড় করার পরে প্রতিটা শব্দ যেটা দিয়ে সম্ভব, যেটা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করা সম্ভব, সেগুলো যুক্ত করলে একটা সিঙ্গেল সেন্টেন্সই বড় হয়ে যায়। তারপর এটাকে আরও বড় করা হয়েছে আমাদের অ্যাডভান্স লেভেলে কানেক্টরগুলো, যেগুলো আমরা ওইখানে শিখবো, বা এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমরা যে বাক্য বড় করতে পারি না, আমাদের এটা হচ্ছে ব্রেনস্টর্মিংয়ের সমস্যা। আপনারা আজকে থেকে আপনাদের একটা নির্দিষ্ট খাতা থাকবে, যেই খাতায় বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, যেটা আমি আপনাদের নেক্সট ক্লাসে আরও বিস্তারিত ব্যাপারে আইডিয়া করব যে প্র্যাকটিসটা আসলে আপনার কীভাবে হওয়া উচিত। এটা এবার আসেন, আমাদের প্রথম সমস্যা সলভ হলো, সেটা হচ্ছে বড় বড় বাক্য তৈরি করতে পারি না, কি করব? কি করবেন? এই প্রসেসটা ফলো করবেন যেটা এখন দেখাইলাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ আমার যেটা চিন্তা করি সেটা খুঁজে পাই না, বা ভোকাবুলারি মনে থাকে না, বানান ভুল হয়, এমন নানান ভোকাবুলারি নিয়ে কোয়েশ্চেন পাই আমি। তাহলে এটা কীভাবে শিখব? এটার প্রসেসটা কি? এটার প্রসেসটা হচ্ছে, সবসময় মাথায় রাখবেন, কখনোই একটা লিস্ট আকার নিয়ে সব লিস্টের ভোকাবুলারি মুখস্থ করে ফেললেন, এটা করা যাবে না। আর আপনি যেহেতু আমার কোর্সে যুক্ত হয়েছেন, একটু পাগলা টাইপের হইতে হবে। পাগলা মানে হচ্ছে এভরি সিঙ্গেল মোমেন্টে শেখার মানসিকতা থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। একটা বিলবোর্ড, একটা গাড়ি, একটা যে কোনো নোটিফিকেশান, বিভিন্ন জায়গা থেকে একটা টেমপ্লেট, একটা লিফলেট, এগুলা থেকেও ইংলিশ শেখা যায়। জাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কিউরিয়াস মাইন্ড। আপনার একটা কৌতূহলী মন থাকা লাগবে। যেমন একটা এক্সাম্পল দিই, মেট্রো রেলে ঢাকায় থাকেন কারা আছেন? কেউ ঢাকায় থাকেন? জি ভাই, আমি আছি। আছেন, ওকে।
মেট্রো রেলে একটা শব্দ আছে, একটা ভয়েস, একটা মহিলার মিষ্টি কণ্ঠ ভেসে আসে, সেটা হচ্ছে ডোন্ট লিন অন দ্য ডোর। ডোন্ট লিন অন দ্য ডোর। আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম, আমি একটা ফ্রেজ শিখছিলাম বইয়ের থেকে, সেটা হচ্ছে লিন এগেনস্ট। কিন্তু আমি যখন ভয়েস শুনলাম লিন অন, আমার মাথায় দেখেন ওই একটা কথা আছে না, মুসল্লি নজর কপালে, মুসির নজর জোতায়, আমার নজর শত্রুর জানে। সো ওরকম ব্যাপারটা হয়েছে। আমি যেহেতু ইংলিশ পড়াই বা ইংলিশের প্রতি আমার একটা ভালো লাগা আছে, আমি কিন্তু খেয়াল করছি ইংলিশ শব্দটায় লিন অন হইল কেন। তখন আমি সাথে সাথে সার্চ করলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিন অন অ্যান্ড লিন এগেনস্ট। তখন দেখাইলো লিন অন মানে হেলান দেওয়া, মূলত লিন মানে হেলান দেওয়া। এখন আপনি যদি সাপোর্ট হিসাবে কোনো কিছুর উপরে হেলান দেন, যেমন দেয়াল হইতে পারে, গাছ হইতে পারে, কোনো বাঁশ হইতে পারে, ওইটা লিন এগেনস্ট। কিন্তু যদি এমন হয় যেটার উপরে আপনি হেলান দিবেন সেটা বিপদ আছে, সেটার ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, এরকম সিচুয়েশন থাকে, তখন এটা লিন অন দেয় সাধারণত। এরকম একটা ব্যাখ্যা আমি গুগলে পাইলাম। অর্থাৎ আমি যদি এখন এই ডিজিটাল বোর্ডটাতে হেলান দিই, এই বোর্ডটা ভেঙে যেতে পারে বা আমার গায়ের উপরে এসে পড়তে পারে, এরকম হইতে পারে। তাহলে এইটা আমরা লিন অন বোঝানোর জন্য, মানে ডেঞ্জার আছে এমন কিছু বুঝাইতে ব্যবহার করতে, যেটা কেউ আসলে হেলান দেওয়া উচিত না, এরকম অর্থে একটা পার্থক্য পাইলাম। তাহলে দেখেন আমার কিউরিওসিটি ছিল ওই জায়গায়। এবং দেখবেন আপনি, আমি যখন ইংলিশ শেখার জার্নিতে ছিলাম, আমি স্টুডেন্ট লাইফ থেকে স্পিকিং ট্রেনিং করাই। হ্যাঁ, তার মানে বুঝেন আমি কিন্তু ইংলিশ, ইট ডাজেন্ট মিন দ্যাট যে আমি খুবই পশ ফ্যামিলির থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনাকে বড় হয়েছি। আমার এসএসসি ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা, একেবারে গ্রামের প্রত্যন্ত মাদ্রাসা। সো আমার জার্নি আমি জিরো থেকে স্টার্ট করছি। আমি ওই যে সোনার চামচ মুখে দিয়ে, হ্যাঁ, 5-7 জন টিচার দিয়ে বা কয়েকজন অ্যাডভান্স লেভেলের টিচার দিয়ে আমাকে পড়াইছে, ব্যাপারটা এমন না। আমি আমার লার্নিং প্রসেসটা নিজে ডেভেলপ করছি প্রচুর পরিমাণে। এবং আমি যেই জায়গাগুলোতে ল্যাকিংস ফিল করতাম, যে টিচাররা কেন এভাবে পড়ায় না, বা এইভাবে কেন বইয়ে নাই, এভাবে কেন কেউ বুঝায় না, ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য টিচিং প্রফেশনে আসছি। মানে এটা প্রফেশন না, আমার প্ল্যান অন্য কিছু, বা অন্য কিছুতে কাজ শুরু করছি। বাট এটাতে আসার উদ্দেশ্য, আমার লাইফের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে শিক্ষকতা। এটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা, কারো কাছে হাইয়েস্ট প্রিফারেন্স হইতে পারে, এটা সম্পূর্ণ, এটা কিন্তু আমি নেগেটিভ করতে বলতেছি না, মানে আমি আমার ক্ষেত্রে বলতেছি। কিন্তু আমার আসতে বাধ্য হয়েছি, আর অন্যরা দেখি যে এই জায়গাগুলোতে কেন কাজ করে না, এগুলা এইভাবে করে বুঝাইলে মনে বেশি বুঝতো। আমি এবার ফিল করতেছি যারা জিরো থেকে স্টার্ট করে, যারা কম পারে এরকম। কারণ যারা শিখবে তারা তো আর ইংলিশ মিডিয়ামের পোলাপান আমার এখানে শিখতে আসবে না। আসবে ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট এখানে ইংলিশ শিখতে আসবে? আসার কথা না, নর্মালি আসার কথা না। ও তো ছোটোবেলা থেকে ইংলিশ পড়া অভ্যাস, বা ওর 2-3 জন আরও ভালো ভালো টিউটর বলতে বুঝাইতেছি, প্রাইভেট টিউটর আছে। যাই হোক, এখন আসেন। সো যেটা বলতেছিলাম, ওই বিভিন্ন গাড়ি দিয়ে যাওয়ার সময় বিলবোর্ডগুলোর মধ্যে লেখা থাকে বিভিন্ন কিছু, যেমন ধরেন লাক্সের বিজ্ঞাপনে ফ্র্যাগ্রেন্স অথবা অ্যারোমা, এগুলো মানে হচ্ছে আপনার এই সুগন্ধ, এরকম বিভিন্ন বিজ্ঞাপনে বিভিন্ন শব্দ থাকে। আমি ওগুলোর থেকে দেখে দেখেও শিখতাম। সো যেহেতু আপনি এই জার্নিতে আসেন, আপনাকে এরকম পাগল হইতে হবে, এভরি সিঙ্গেল মোমেন্টে লার্নিং মোড অন থাকা লাগবে, তাহলে শিখতে পারবেন লাইফে। এটা কিন্তু শুধু ইংলিশের ক্ষেত্রে বলি নাই, যে কোনো কিছুর ক্ষেত্রে। তো যেটা বলতেছিলাম, ভোকাবুলারি কখনোই একটা লিস্ট নিয়ে ঢাহা মুখস্থ করা শুরু করবেন না। ভোকাবুলারি শিখতে হবে সম্পূর্ণ সিচুয়েশান বেসড, এবং এটা রিডিং হ্যাবিটের মাধ্যমে। পত্রিকা হইতে পারে, এসএসসি 6-এর 7-এর ইংলিশের বইগুলার যে প্যাসেজগুলো বা গল্পগুলো আছে, সেগুলা পড়ে পড়ে ওই গল্পের ভিতরে ঢুকে যেই ওয়ার্ডটা পড়তেছেন সেই ওয়ার্ডটা ইমাজিনেশনে চলে যেতে হবে। মাথায় রাখেন, আমি অনেক সময় এমন হয়, ধরেন আমি একটা ইংলিশ লেটার, একটা ওয়ার্ড আমার বাক্যে ব্যবহার করলাম স্টুডেন্টদের পড়ানোর জন্য। অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করলে আমি এটার সরাসরি অর্থ বলতে পারি না, কিন্তু আমি এটা কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এটা বলতে পারি। যেমন একটু আগে আপনাদের আগের ক্লাসটা ব্যাচ 9-এ একজন অ্যাকোমোডেট শব্দটা বলছে, তো বললো যে স্যার, আমি বললাম না অ্যাকোমোডেট এইভাবে না, অ্যাকোমোডেটের মিনিং এটা না। তাহলে স্যার কি আমারে বললো, তো আমি বললাম অ্যাকোমোডেট মানে হচ্ছে ধরেন এমন, আপনি একটা বাসায়
একজনের বাসায় উঠবেন, এখন তিনি ফোন করে বললো তোমাকে তো আজকে অ্যাকোমোডেট করতে পারবো না, এই আমার যে গেস্ট রুমটা সেখানে 2 জন মেহমান অলরেডি আছে। তাহলে অ্যাকোমোডেট মানে হচ্ছে জায়গা করে দেওয়া, বসবাসের জন্য একটা ইয়া করে দেওয়া। তাহলে আমি আই ক্যান ইমাজিন দ্য সিচুয়েশান অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওয়েন আই গো ফর রাইডিংস সামথিং আই ক্যান ইউজ দিস ওয়ার্ড প্রপারলি। আমি ওয়ার্ডটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, কিন্তু আমার অ্যাকুরেট মিনিংটা নাই। কারণ কি, আমার কিন্তু অ্যাকোমোডের মিনিংয়ের চেয়ে সিচুয়েশন বেসড যেহেতু পড়াশোনা করছি, আমি এখন ইংলিশ বেসড হয়ে গেছি। এটা হলে কি হয়, আপনি খুব ফাস্টার ওয়েতে ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস ইন ইউর ব্রেইন। যেমন এটা হয় যে স্পিকিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ে হয়তো ইউ ক্যান আ লট অফ টাইম টু মেক সেন্টেন্স or think about the sentence, but the problem is when you go for the speaking you don't get enough time, so you have to make sentences within a short period of time. একটা ছোট অল্প সময়ের মধ্যে আপনাকে সেন্টেন্সটা মেক করতে হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আপনি যেটা হয় যে এই যে সিচুয়েশনের সাথে যদি অভ্যস্ত হয়ে যান ওই ওয়ার্ডটার সাথে, যেমন ইফ ইউ ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন দিস সিচুয়েশান, তাহলে যে কনসেন্ট্রেট অন, আমি কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, এই মনোযোগ দেওয়া শব্দটা আমার মাথায় থাকে না। আমি কনসেন্ট্রেট মানে ওই সিচুয়েশানটা ডিরেক্ট মাথায় আসে। দ্যাট ইজ ওয়াই ইট হেল্প মি টু হোয়াট ক্যান সে ইট হেল্পস মি টু ইউজ দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট সিচুয়েশান উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। মানে একটা রাইট ওয়ার্ড রাইট সিচুয়েশানে অল্প সময়ে ইউজ করতে আমাকে এটা সাহায্য করে। এই জন্য যেটা বলি, আপনি প্যাসেজ পড়ে, বুঝি নাই, বলতেছি যে মানে সিচুয়েশনটা যদি মাথায় থাকে, হ্যাঁ, তাহলে আর বাংলাতে ট্রান্সলেট করতে হয় না। এবং এটা তো স্লোয়ার প্রসেস, কারণ হচ্ছে আপনি একবার ইংলিশ বাংলাটা হইলো, এবার এটার ইংলিশ ওয়ার্ড মনে করবেন, কিংবা আপনি ইংলিশটা করলেন, এটার বাংলা ওয়ার্ড মনে করে বুঝতে গেলেন না। আপনি ওয়েন ইউ আর ইন দ্য রাইট সিচুয়েশান, আপনি যখন একেবারে সিচুয়েশান, যেমন সিচুয়েশান শব্দটাই ধরেন, আমরা কি কখনো সিচুয়েশানের বাংলা জানতে চাই? সিচুয়েশান মানে অবস্থা, সঠিক অবস্থান। অবস্থান শব্দটা আমাদের মাথায় কাজ করে না, সিচুয়েশান আমাদের অভ্যাস হয়ে গেছে। সো দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা আমি আপনাকে বোঝাইতে চাইতেছি। সো ভোকাবুলারি শিখতে হবে রিডিং হ্যাবিটের মাধ্যমে। গল্প, প্যাসেজ, আর্টিকেল পড়ার সময় আপনি ওই ওয়ার্ডটা ডিকশনারিতে দেখবেন, আপনি মিনিংটা যখন পড়বেন আপনি চলে যাবেন ওই সিচুয়েশানটাতে। কিভাবে? একটা স্যাম্পলে আসেন। ধরুন আমি বললাম রায়ট, রায়ট মানে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, কিন্তু আমি অনেক সময় রায়টের মিনিং ভুলে গেলেও আই ক্যান এক্সপ্লেন দ্য সিচুয়েশান। কীভাবে? আমি এভাবে করে অনেক সময় বোঝাই স্টুডেন্টদের, এই যে অ্যাকোমোডেটটা যেভাবে বোঝাইছি, রায়ট, কেউ যদি আমাকে রায়ট জিগায় আমি সময় বাংলা মিনিং ভুলে যাই, তা আমি বলি যে রায়ট মানে হচ্ছে, ধরেন দুইটা পলিটিক্যাল পার্টি দুই দিক থেকে আন্দোলন করতেছে, হঠাৎ করে এদের মধ্যে এই লাগিয়ে গেল মায়ের পিঠ, অথবা বিরোধী দল হরতাল দিছে, সরকার বাধা দিছে, এবার বিরোধী দল আগুন প্রাগুন লাগাইয়া মারা মায়ের পিঠ অবস্থা, এই সিচুয়েশানটাকে বলা হয় রায়ট, যেটাকে আমরা এক কথায় দাঙ্গা হাঙ্গামা বলি। সো আই ক্যান ইমাজিন দ্য সিচুয়েশান when I find the word, হ্যাঁ, যখন আমি ওয়ার্ডটা পাই আমি ওই সিচুয়েশানটা ইমাজিন করতে পারি। দ্যাট ইজ ওয়াই ইট হেল্প মি হোয়াট ক্যান সে রাইট দ্য ওয়ার্ড ইন রাইট টাইম, সঠিক সময় সঠিক ওয়ার্ডটা লিখতে পারি, or অলসো আই ক্যান স্পিক। ওকে, সো ভোকাবুলারি শেখার নিয়মটা বলে দিলাম যে এই ওয়েতে আপনাদের ভোকাবুলারি শিখতে হবে। তাহলে এইটা যদি আপনি এভাবে শিখেন, তখন এই যে থিঙ্কিং বাংলা, তখন এটা অটোমেটিক্যালি অনেকটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। যদিও আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু স্টিল আমাদের থিঙ্কিং কিন্তু বাংলা আসবে। বাট যে সিচুয়েশন বেসড ভোকাবুলারি পড়ে অভ্যাস, তার বাংলার পাশাপাশি ইংলিশটা তাড়াতাড়ি চলে আসবে, কিংবা অনেক সময় বাংলা ওয়ার্ডগুলো ইংলিশে রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে ইংলিশে অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হওয়া মানে কি, অর্থ কি, বাংলা অর্থ কি? পরিবর্তন করা, রূপান্তরিত হওয়া, বা এরকম কিছু, প্রতিস্থাপন হওয়া। এখন আপনার কি মনে হয়, যখন আমি এটা আপনাদেরকে বলছি যে রিপ্লেস হয়ে যাবে, আমি কি ওই প্রতিস্থাপন শব্দটাকে ইমাজিন করে কনভার্ট করছি, নাকি রিপ্লেস নামের একটা সিচুয়েশান বোঝায় আমার সরাসরি ওটা চলে আসছে? ওটা সরাসরি চলে আসার কথা, ঠিক আছে? সো এই জিনিসটা করতে হবে। এখন আসি, মাইক্রোফোনগুলো অফ রাখেন। এখন আসি যে আমি এই কোর্স কীভাবে কন্ডাক্ট করব।
আমি শুধু টেন্সের ক্লাসগুলো বাংলা টু ইংলিশ পড়াই। এটার একটা কারণ আছে। আই নো দ্যাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লার্ন এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, যে বাংলা থেকে আপনি ইংলিশ পড়বেন। বাট দ্যার আর লট অফ স্টুডেন্টস হু ডোন্ট হ্যাভ দ্য বেসিক আইডিয়া অফ ইংলিশ। কি এত ঝামেলা কেন? হ্যাঁ, আমি কিন্তু অনেক সময় অনেক সহজ সরল মানুষ, অনেক সময় আবার ঝামেলা আছি, ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, ঝামেলা করলে মাইক্রোফোন ইয়া করতে হবে, আইকিউ ডেভেলপ করতে হবে, ম্যানার শিখতে হবে, বড় সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া শিখতে হবে। আমি কিন্তু এগুলো আমার প্রচুর ইগোতে লাগে। হ্যাঁ, আমাকে যদি কেউ মানে ব্যাপারটা হচ্ছে আপনি আমাকে ভাই বলেন, সমস্যা নাই, আপনি স্যার বলেন, ভাই বলেন, ভাইয়া বলেন, ডাজেন্ট ম্যাটার টু মি। দ্য ম্যাটার ইজ আপনার ভয়েসে আমার প্রতি ওই রেসপেক্টটা আছে কিনা। কারণ এই সেক্টরটা এখন শিক্ষক বলতে আমি ইনস্ট্রাক্টর বলতে পছন্দ করি। স্টুডেন্টদের মধ্যে সম্পর্কটা হয়ে গেছে বিজনেস রিলেটেড। ওই আমারে বিজনেসম্যান ভাবতেছে, আমি আপনারে ভাবতেছি মুরগি। কোন প্রবলেম? কি লাইভ হচ্ছে না? আচ্ছা, কেন রেকর্ড তো পারমিশন চাইবে। আচ্ছা, কে এই ক্লাসটা রেকর্ড করতেছেন? নামটা কি? নামটা নোট ডাউন করে ইয়া দিবেন। আমরা তো আপনাদেরকে রেকর্ড ক্লাস দিব, তারপরে যদি আপনি রেকর্ড করেন দ্যাট মিন্স আপনি ব্যবসায়িক পারপাসে ভর্তি হয়েছেন, রেকর্ড কোর্স কারো কাছে বিক্রি করবেন। হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, যাই হোক, এখন আসেন। সো ব্যাপারটা হচ্ছে এটা, আমি কিছু জিনিস সবসময় মেনটেন করি। আপনি এই যে একটা আগে যেমন ন্যাচারাল সম্পর্ক ছিল, আমি ওই জিনিসটা সবসময় প্রিফার করি। ঠিক আছে? আপনি যদি আমাকে ব্যবসায়িক ভাবেন আর আমি যদি আপনাকে মুরগি ভাবি, তাহলে কিন্তু আপনি কোনোভাবে আমার থেকে আউটপুটটা বের করতে পারবেন না। আমি আপনাকে শর্টকাটে কোনো রকম করে ছেড়ে দিব, আবার আপনিও আমাকে গালাগালি করতে থাকবেন। বাট আমার কাছে সবসময় আমার কমিটমেন্ট, এই জিনিসটা ম্যাটার করে। যাই হোক, এটা বলে রাখলাম। এখন আসেন, যেটা বলতেছিলাম যে প্রথম টেন্সের ক্লাসগুলো শুধু বাংলায় করি, এবং টেন্স আমি প্রায় 4-5টা ক্লাসে করাই। হ্যাঁ, কেন বাংলায় করি? এটার কারণটা হচ্ছে অনেকের ইংলিশ দুর্বল, তাহলে ওই সময় আমি কি করি, একেবারে সকল বেসিকগুলা ক্লিয়ার করি। যদিও বেসিক বলতে রাইটিংয়ের টেকনিক্যাল বেসিকগুলা। আর যদিও আপনাদের এই ক্লাসের সাথে একটা বেসিক 20টা ক্লাসের বেসিক কোর্স ফ্রি দেওয়া হয়েছে, এর মধ্যে 20টার মধ্যে 17টা ক্লাস রেকর্ডেড হয়েছে। আপনাদেরকে ওয়েবসাইটে যুক্ত করে এগুলা দিয়ে দেওয়া হবে। তবে কিছুদিন ওয়েট করতে হবে, কারণ আমাদের নতুন কোডিং সিস্টেম মানে একটা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট আসতেছে। তো এটা 1 সপ্তাহের মধ্যে আমরা এটাকে লঞ্চ করে ফেলতে পারবো। এটা আপনাদের জন্য বেটার, কারণ এখনকার ওয়েবসাইট থেকে টেনে দেখা যায় না, তারপর এক্সাম ভালোভাবে এক্সাম দেওয়াই যায় না। ওইটাতে আপনার অটোমেটিক পেমেন্ট সিস্টেম, এবং আপনাদেরকে মেসেজ পাঠাইতে গেলে আমরা অ্যানাউন্সমেন্টে আপনাদের কোর্সের ওই জায়গায় একটা মেসেজ পাঠালে ইমেলের মাধ্যমে আপনাদের সবার কাছে একই মেসেজ চলে যাবে। সো এটা আমরা 1 সপ্তাহের মধ্যে একটা ফুল লঞ্চ করে ফেলতে পারবো। সো এই রেকর্ডেড কোর্সটায় ওই বেসিকটাই আপনার যেটা হবে, বেসিক একেবারে খুঁটিনাটি ব্যাপারগুলো আইডিয়া হবে। আমার সম্পর্কে ইনশাল্লাহ আগে থেকে জানেন বা হচ্ছে ফলো করেন এমন কেউ কি আছেন? অনেক দিন ধরে ফলো করেন বা এরকম কিছু? জি ভাইয়া। হ্যাঁ, এরকম অনেকে আছে। কে কোর্স? আমি এক কথাই বলি, হ্যাঁ, যে মানে ইংলিশ ইন্ডাস্ট্রিতে আর কি, যদি এরকম ভাবে বলি, হ্যাঁ, আপনি ইউনিক। আলহামদুলিল্লাহ। এটা যাই হোক, এখন প্রশংসা এখন আমরা না করি, অনেকে আবার প্রশংসায় ঝামেলা আছে। ওকে, ফাইন। আমি হচ্ছে লাস্ট 8 থেকে 9 মাস পর্যন্ত হচ্ছে যে মানে দেখতেছিলাম যে কথা হচ্ছে যে অনলাইনে হচ্ছে যে আমি ভালো একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করতে পারবো। অনেকদিন হচ্ছে যে ভেবেছি, আমার কাছে ফাইনালি মনে হলো যে আপনারা যে পড়ার যে টেকনিক, ওইটা মনে হয় সবচেয়ে বেশি আমার জন্য অ্যাপ্রোভেবল। এটা আরও ফিল করবেন, এটা আরও কিছু ওয়েট করেন। মানে আজকের ক্লাসে কিছুই হবে না, আজকের ক্লাস জাস্ট জ্ঞান দিতেছি। ইনশাল্লাহ 4-5টা ক্লাস গেলে পরে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে মানে আমার যে মেথডটা এটা ইফেক্টিভ। এটা একটু আগে আমি আসলে প্রমোশনে একটু দুর্বল বলতে ইচ্ছা করে করতে লজ্জা লাগে মাঝে মাঝে। যেমন একটু আগে 9ম ব্যাচের একটা ক্লাসে স্টুডেন্টরা বলতেছিল যে ভাই, আমি আপনার সকল কোর্সে, আমার অসংখ্য স্টুডেন্ট আছে, আমি যেই কোর্সে আনি
এই কোর্সে করতে হয়। একজন তো আছে এরকম, মানে আমরা তারা লিস্ট করে ফেলছি, এরকম 1-2 জন আছেন ইভেন ফ্রি হ্যান্ড রাইটিংও বারবার ভর্তি হয়। আরে একজন বাবু আছে এখানে বলতেছে আপনার ক্লাস আমার ভালো লেগেছে। আচ্ছা ওকে ফাইন, যাই হোক, সো যেটা বলছিলাম, প্রথম কয়েকটা ক্লাস শুধু টেন্সের ক্লাসগুলো আমরা বাংলায় পড়াবো, তারপর আমরা সম্পূর্ণ ইংলিশে চলে যাব। এই বাংলা এই জায়গায় আমরা একটা বিস্তর আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসেন আমরা একটু প্র্যাকটিসে যাই। আমরা এগুলার সমাধান দিলাম, আর বাকি সমাধান আমরা আস্তে আস্তে অটোমেটিক্যালি পেয়ে যাব। এটা জাস্ট একটু যাত্রা করি একটা সেন্টেন্স দিয়ে। আজকে বাংলাদেশের একটু খেলাটা আমি ধরতে চাচ্ছি। দেখেন, আমরা মূল ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, কি বললো সেটা হচ্ছে কি বুঝাইলো সেটা গুরুত্বপূর্ণ। নাম্বার 1 কি বললাম, কারণ আমি আপনাকে বললাম হাসতে হাসতে, আমার বন্ধুরে আমি বললাম থাপ্পড় মারো তোরা একটা। আচ্ছা, এই যে আমি বললাম থাপ্পড় মারমু, আমি কি আসলে ওরে থাপ্পড় মারমু বলছি, না কি করছি? এটা মজা করছি, ফান করছি। এখন থাপ্পড় মারা ইংলিশ, আপনি যদি এই সেন্টেন্সটার ইংলিশ এভাবে করেন, হ্যাঁ, আই উইল স্ল্যাপ ইউ, হ্যাঁ, এটা হবে না। এটা আসলে মেক ফান। আপনি যদি এক্সপ্লেন করতে যান যে হি সেইড হি উইল স্ল্যাপ ইউ, হ্যাঁ, তোমাকে থাপ্পড় মারবে, সে বলছে তোমাকে থাপ্পড় মারবে, আসলে ব্যাপারটা হচ্ছে হি মেড ফান, সে মজা করছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড কী বললো সেটা হচ্ছে কী বুঝাইলো গুরুত্বপূর্ণ। আমরা টেন্সের ক্লাসগুলোতে সবসময় ফোকাস করব, টেন্স যদি ভালো করে আমরা সেন্টেন্স লিখতে পারি তাহলে আমাদের 70% প্রায় আমাদের রাইটিং কমপ্লিট। বাকিটা হচ্ছে রাইটিংয়ের ঢং মানে কি? ধরেন আপনি একজনকে বললেন আমি তোমাকে ভালোবাসি, এই কথা সবাই বলতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে ওই যে একটা সাহিত্যিক বিভিন্ন ডায়লগ আছে, আমি একটা মজার ডায়লগ ছোটোবেলায় পাইছিলাম, এই কী জানি এরকম, এই তোমার চোখে আমি পুকুর দেখিয়াছি, সেই পুকুরে স্নান করব, কাপড় কাচবো, তেলাপিয়া চাষ করব। সো এরকম ধরেন কাব্যিক ডায়লগ দিলেন। অথবা তোমার সঙ্গে বেঁধেছি প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না তোমারে পেয়েছি অজানা সাধনে। তো আমি ভালোবাসি বা পছন্দ করি, এইসব ডায়লগ দেওয়ার চেয়ে আপনি যেটাকে একটু কাব্যিক ভাষায় একটু ডিফারেন্ট স্টাইলে ঢঙে বলতে পারেন, ইট সাউন্ডস গুড। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি আমরা শিখবো হচ্ছে টেন্স এবং প্যাসিভের ক্লাসের পরে, যে আমরা এইটাকে আরও কীভাবে সুন্দর করা যায়, আরও অ্যাডভান্স করা যায়, হ্যাঁ, এবং বিভিন্ন ডাইভার্সিফাইড সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেগুলো আমরা এইখানে আমাদের মূল কথাগুলা মনের ভাব প্রকাশ শিখতে হবে। এখন ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টার্মটা মাথায় রাখা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কথা মাথায় রাখা। যেমন ধরেন কিছু শব্দ দেখি আমরা, আলোচনা করে, বাস্তবায়ন করে, প্রশংসা 2-3 জন করতে যাচ্ছেন, করতে দেয় নাই কেন? কারণ এটা ফেসবুকে লাইভ চলতেছে, তো অনেকে ভাববে পেইড কিছু স্টুডেন্ট বসায়, হয় অনেক আসলে এগুলা, এই জন্য প্রশংসা করতে দেই নাই, ঠিক আছে? আচ্ছা, আলোচনা করে, বাস্তবায়ন করে, তারপর ধরেন পরিদর্শন করে, তারপর ধরেন আমি বললাম আরও ধরেন হইতে পারে দেখা করে। আমাদের এই করেটা আমরা স্যাম্পল আকারে ব্যবহার করছি, এটাকে আমরা দেখা করি বলতে পারি, দেখা করেন বলতে পারি বিভিন্নভাবে, ব্যক্তি ওয়াইজ। যেমন আমি হইলে আমি দেখা করি, আলোচনা করি, তারা হইলে তারা আলোচনা করে, সে আলোচনা করে, তিনি বা আপনি হইলে আপনি আলোচনা করেন, তিনি আলোচনা করেন, আরেকটা আছে এটা, ঠিক আছে? সো আমরা যে স্যাম্পল আকারে একটা নিলাম, ব্যক্তিভেদে এটা একই থাকলো। এটা কিন্তু আলোচনা করে, এটা আলোচনা করতেছে, আলোচনা করেছে, আলোচনা করেছিল, আলোচনা করবে, ওরকম হচ্ছে না কিন্তু। সো আমাদের এন্ডিংটার দিকে ফোকাস রাখলে, ভার্বের ব্যবহারটা ঠিকঠাক মতো পারলেই আমাদের সেন্টেন্স অনেকখানি, মানে টেন্সের ক্লাস অনেকখানি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ধরেন দেখা করাকে মানে মিট করা, আমরা যখন দেখা করা পাবো তখন মিট অথবা মিটস যে কোনো কিছু হতে পারে, যে দুইটার যে কোনো একটা। আলোচনা করে মানে হচ্ছে ডিসকাস, এটা ডিসকাস অথবা ডিসকাসেস হবে। বাস্তবায়ন করে মানে হচ্ছে ইমপ্লিমেন্ট,
এটা আমরা বাক্যে পাইলে ইমপ্লিমেন্টস বা ইমপ্লিমেন্টস। আমি কিভাবে কোনটা কখন হয় এটা বলবো, একটু ওয়েট। ইমপ্লিমেন্টস, পরিদর্শন করা মানে ভিজিট করা, এটা হবে ভিজিট অথবা ভিজিটস। এখন আসে যে অথবাগুলা, সেটার ব্যাপারটা কি, আমরা এগুলো আবার অন্যভাবে মুখস্থ করি। থার্ড পার্সন সিঙ্গুলার হলে, ফার্স্ট পার্সন হলে এটা, সেকেন্ড পার্সন হলে এটা। দিস ইজ দ্য লেন্দি প্রসেস অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য টাফেস্ট প্রসেসেস। সো আমাদের এখানে যেটা করতে হবে ডিরেক্ট প্র্যাকটিক্যাল ওয়েতে। এই যে বলছে একটা খাতা রাখবেন, ওই খাতার কাজ হচ্ছে এখন যেটা দেখাবো সেটা। এভরি সিঙ্গেল জিনিস আপনি যেভাবে প্র্যাকটিস করবেন। ধরেন এই জায়গায় দেখাবো না, অবজার্ভ করে এটা কি পরিদর্শন করে ইংলিশটা হবে না, মানে যেটা বুঝি নাই। বা সিনোনিম বলতে চাচ্ছি যে মানে অবজার্ভ করে এটা কি না, অবজার্ভ করা আর অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা। পরিদর্শন আর পর্যবেক্ষণের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা জি স্যার দেখেন, ধরেন হি, শি, ইট, লিডার, সায়েন্টিস্ট, অথরিটি। আমাদের শুধু যেটা আপনাদের রেকর্ড কোর্সে বেসিকের ক্লাসগুলোতে বলা আছে একেবারে স্পষ্ট করে, আমাদের নাউন প্রনাউনের ক্ষেত্রে জানতে হবে শুধুমাত্র কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল, কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কোন প্রনাউন, এগুলা কিছুই লাগবে না আমাদের। উই উইল জাস্ট ফোকাস অন মিনিং অ্যান্ড কনটেক্সট। শুধু মিনিং জানবো, কনটেক্সট জানবো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবেন। ধর অথরিটি, সায়েন্টিস্ট, যেমন সিঙ্গুলার প্লুরাল মানে তো আমরা বুঝি, সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে বেশি জন। এই লিডার মানে এখানে একজনকে বোঝাইতেছে, মানে এটা সিঙ্গুলার। সায়েন্টিস্ট একজন, অথরিটি একজন, শি, হি এগুলাকে একজনকে বুঝাইতেছে। ওকে, আচ্ছা এবার আসেন এদিকে আমরা যদি দেখি উই, দে, ইউ, আই হচ্ছে ডিফারেন্ট, আইকে আমরা এখানে লিখলাম না। তারপর ধরেন আমরা বলতে পারি দে গেল, এই লিডারের সেম শব্দ ধরেন লিডার্স, এখানে আরও শব্দ নেই, চিলড্রেন। আপনাদের কাজ হচ্ছে হরেক রকমের ভ্যারাইটিস নাউন আপনারা কালেক্ট করবেন, যেগুলো আপনার রাইটিংয়ে প্রচুর পরিমাণে কাজে লাগে। যেমন অর্গানাইজার, মাই বস, মাই ফাদার, তারপরে হইতে পারে মাই ফ্রেন্ড। হ্যাঁ, এরকম বিভিন্ন নাউন প্রনাউনগুলা আপনারা রাখবেন, যেগুলো আপনাদের রাইটিংয়ে ব্যবহার হয়। বলতে পারে, আমি আবার বলতেছি না লিস্ট করে মুখস্থ করবেন, জাস্ট আপনার প্র্যাকটিসটা এরকম হবে। আপনি এইভাবে বলবেন না যে সিঙ্গুলারের সাথে ইজ ওয়াজ আরেকটা কি যেন হ্যাজ হয়, এটা আমরা বলবো না। অথবা একটা নাউন আমরা সিম্পল হিসেবে নেই, একটা ভার্ব এক্সপেক্টস, যেটা আমরা একটু আগে করছি, মিটস, ডিসকাসেস, ইমপ্লিমেন্টস, ভিজিটস, ওইটারই আরেকটা এখন এক্সপেক্টস। আর আপনি বললেন যে সিঙ্গুলার হলে এগুলা হয়, প্লুরাল হইলে কি হয়, আর, ওয়ার, হ্যাভ, এক্সপেক্ট হচ্ছে ভার্বের একটা মানে একটা স্যাম্পল হিসেবে নেওয়া। এইভাবে মুখস্থ করব না, আমাদের কাজ হচ্ছে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আমরা এটা জানলাম যে সিঙ্গুলারের সাথে এগুলো হয়, প্লুরালের সাথে এগুলো কীভাবে জানলাম, এই যে এখন আপনাদের বলতেছি। এইগুলা এই ধরনের ইয়ার ক্ষেত্রে আমরা দিব ইজ, ওয়াজ, হ্যাজ, এক্সপেক্টস। ওকে, তাহলে দেখেন হি ইজ, শি ইজ, লিডার ইজ, ইট ইজ, সায়েন্টিস্ট ইজ, অথরিটি ইজ, চিলড্রেন ইজ। সরি, এটা তো চিলড্রেন লিখছি কেন, এটা চাইল্ড, এইটা এখানে চিলড্রেন। চাইল্ড মানে হচ্ছে, চাইল্ড মানে একটা বাচ্চাকে বোঝায়, চিলড্রেনের প্লুরাল। ধরেন চাইল্ড ইজ, সায়েন্টিস্টের প্লুরাল হচ্ছে সায়েন্টিস্ট, অথরিটিস, তারপর চাইল্ডেরটা চিলড্রেন। ওকে, সো ইজ, ওয়াজ, হ্যাজ, এক্সপেক্টস, এটা হইল। আর এখানের ক্ষেত্রে হবে আর, কোশ্চেন, একটু ওয়েট, ওয়ার, হ্যাভ, এটা হবে এক্সপেক্ট। তাহলে উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই এক্সপেক্ট,
এরকম আরও ভার্ব নেবেন, যেটা আমি ওখানে নিয়েছি। উই ইমপ্লিমেন্ট, উই ডিসকাস, উই মিট, উই ভিজিট, উই টেক, উই গো, অথবা বলতে পারেন যে আরও অ্যাডভান্স, উই এক্সপ্লেইন, তারপরে হচ্ছে উই ডিসপ্লে, উই টিচ, এরকম কিছু। সেইভাবে বিভিন্নভাবে সরাসরি দেখে দেখে পড়ে পড়ে রিডিং হ্যাবিটের মাধ্যমে এটা শিখতে হবে। এগুলো আমরা সূত্র দিয়ে শিখি। থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইয়েস, হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার হলে নাউন সিঙ্গুলার, এরকম সূত্রগুলো মাথায় হাজার সূত্র তৈরি হয়ে যাবে। এভরি সিঙ্গেল টপিকে যদি 10টা করে সূত্র হয় বা 5টা করেও সূত্র হয়, সূত্রের সংখ্যা হবে 1000+। কিন্তু এই যে 1000+ সূত্র শিখে আমাদের কোনো আদৌ লাভ হয়েছে? এর চেয়ে বরং 1000+ যদি আমরা শব্দও শিখতাম প্র্যাকটিক্যালি ডিরেক্ট, আমাদের ওইটাই কাজে লাগতো। আমি মনে বুঝাইতে পারছি। কোশ্চেন করতে চাইছিলেন, বলেন। এক্সপেক্টটা লিখলেন না, ওটা হচ্ছে দুদিনে এক্সপেক্ট। ও, এক্সপেক্ট হচ্ছে বিভিন্ন ভার্বের একটা স্যাম্পল আকারে একটা ভার্বকে লিখলাম। অর্থাৎ আপনি এখানে অন্য ভার্ব লেখেন, সায়েন্টিস্ট এক্সপেক্টস। এক্সপেক্ট ভার্ব হচ্ছে, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, প্রত্যাশা করা। এগুলো তো সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথেও এক্সপেক্টস, আর প্লুরালের সাথে এটা হচ্ছে এক্সপেক্ট। মানে ভার্বের সিঙ্গুলার। এখানে আমি যখন সায়েন্টিস্ট বলছি তাহলে এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করার জন্য এস যুক্ত করছি। ভার্ব আর ইয়া পুরো বিপরীত, এটা প্লুরাল, এটা হবে এক্সপেক্ট, এটাও প্লুরাল। আর এটা সিঙ্গুলার মানে একটা, সায়েন্টিস্ট, এটার সাথে এস যুক্ত হবে অথবা ইএস যুক্ত হয়, এক্সপেক্টস। একটু বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। সায়েন্টিস্ট এক্সপেক্টস, এই জন্য স্যাম্পল আকারে লিখছি। এখানে আপনি অন্য সকল ভার্ব লেখেন, কিপস, ইনভেনশন, এক্সপ্লেন্স, ইনভেন্ট, ইনভেনশন না, ইনভেন্টস। তারপরে আপনি আরও লেখেন, ওইখানে যেগুলো লিখে আসছি, ইমপ্লিমেন্টস, আপনি লেখেন হচ্ছে ভিজিটস। তাহলে এখানে ভিজিটস হচ্ছে, তাহলে এখানে দেখেন অথরিটি ভিজিটস, অথরিটি পরিদর্শন করে। আমাদের অর্থ কিন্তু আগে দেখাই আসছি যে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টস, যে কোনো দুইটার একটা হইতে পারে, অর্থ হবে হচ্ছে বাস্তবায়ন করে। এখন অথরিটিস হইলে ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্ট হবে। আমি একটু দেখাই। আপনারা এতদিন শর্টকাট শিখে আসছেন, একটা কথা মাথায় রাখবেন, দেয়ার ইজ নো শর্টকাট। হ্যাঁ, শর্টকাটে যত তাড়াতাড়ি যত শর্টকাটে শিখবেন তত তাড়াতাড়ি ফল করবেন। ব্র্যান্ড ভ্যালু যখন দাঁড়ায়, যেমন ধরেন আপনাদের এই ব্যাচে হয়তো আমাদের একেবারেই কম স্টুডেন্ট, নর্মালি 400-500 নর্মালি থাকে স্টুডেন্ট, হয়তো সামনে এক সপ্তাহের মধ্যে ভর্তি হবে। আমাদের ওই সাইবার অ্যাটাকের কারণে আমরা কোনো কিছুই করতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আসেন যেটা বুঝাইতেছিলাম। আমার নর্মাল কোর্সগুলোতে কোয়ালিটি অনুযায়ী আমার ধারণা আমার 1500-2000 স্টুডেন্ট ভর্তি হওয়া উচিত এক একটা কোর্সে, কিন্তু হচ্ছে 400-500 অ্যাভারেজে। কিন্তু যখন আমার ব্র্যান্ড ভ্যালু দাঁড়াই যাবে, যেমন আপনারা যখন এখান থেকে আমার কাছ থেকে শিখে বের হবেন, আমার অনেক স্টুডেন্ট আছে রিপিটেড স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে তার ভার্সিটির বাইরে থেকে শুনছেই হয়েছে। একটা সময় যখন ব্র্যান্ড ভ্যালু দাঁড়াবে তখন এটা স্ট্রংলি দাঁড়াবে, যদি আমি কন্টিনিউ করি আর কি আমার পড়ানোটা। আর যেটা তাড়াতাড়ি ওঠে, হ্যাঁ, ভাইরাল হয়ে গেছে, সবাই পেছন থেকে প্রচুর নিউজ টিউজ করতেছে, বা হচ্ছে ধরেন টাকা পয়সা দিয়ে নিউজ টিউজ করা ভাইরাল হয়ে গেছে, ওটা যত তাড়াতাড়ি উঠছে তত তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে, কারণ কোয়ালিটি ডেভেলপ হবে স্লো গতিতে। সো দেয়ার ইজ নো শর্টকাট, এটা মাথায় রাখতে হবে। ধরেন আমি বললাম অথরিটিস, তাহলে অথরিটিস ইমপ্লিমেন্ট, আর অথরিটি কি হবে? ইমপ্লিমেন্টস। তারপরে আসেন ধরেন সরকার, গভর্নমেন্ট, গভর্নমেন্ট অ্যালাউস। আমি সংক্ষেপে লিখছিলাম, এটাকে পুরা ফর্মে লিখি, গভর্নমেন্টস, গভর্নমেন্টস অ্যালাউ, অ্যালাউ, এরকম। তারপরে ধরেন আপনাদের প্র্যাকটিসটা এরকমভাবে হবে, আমি যেটা বুঝাইতে চাইতেছি এতক্ষণ ধরে, খাতার মধ্যে প্র্যাকটিসগুলো এরকম হবে। ধরুন আরেকটা লিখলেন, মাই বস, মাই বস
পারমিট মাই বসেস পারমিটস হবে মাই বসেস পারমিট। ওকে, তারপর ধরেন সায়েন্টিস্টরা এক্সপ্লোর করে অথবা এক্সপেরিমেন্ট করে, আমরা ধরেন এক্সপোর্ট দিলাম, তাহলে সায়েন্টিস্ট এক্সপ্লোর, আর এক্সপ্লোর হবে সায়েন্টিস্ট এক্সপ্লোর। এবার আসেন শুধু সায়েন্টিস্ট কি হবে, এক্সপ্লোরস, সায়েন্টিস্ট এক্সপ্লোরস। আপনাদের প্র্যাকটিসটা এভাবে হবে, বিজ্ঞানীরা কি করে, অনুসন্ধান করে, বিজ্ঞানী অনুসন্ধান করে, বিজ্ঞানীরা অনুসন্ধান করে, বিজ্ঞানী অনুসন্ধান করে, এরকম ব্যাপারটা। ওকে, আমার বস অনুমতি দেয়, আমার বসেরা অনুমতি দেয়, সরকার অনুমতি দেয় বা অ্যালাউ করে, সরকাররা কি করে অ্যালাউ করে, কর্তৃপক্ষরা বাস্তবায়ন করে এবং কর্তৃপক্ষ বাস্তবায়ন করে। অর্থ করে দেয়াই হচ্ছে, কিন্তু চেঞ্জেস হচ্ছে আমার সাবজেক্টের কারণে, এটা ইমপ্লিমেন্ট না হয় ইমপ্লিমেন্টস হচ্ছে। আমরা এই মেথডে হচ্ছে সবসময় প্র্যাকটিসে যাব। একটা বাক্য দিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, একটা বাক্য প্র্যাকটিসের মাধ্যমে। খেয়াল করেন তো কি আছে, পড়ি, তার মানে আমরা বলছিলাম আলোচনা করে, আলোচনা করি, যায়, খায়, ধরে, মারে, এরকম কথা আছে। তাহলে পড়ি মানে হচ্ছে রিড অথবা রিডস। এটা নির্ভর করবে কে পড়ে, পড়ে হচ্ছে আমি, তাহলে আই রিড। ওকে, আচ্ছা এবার আসেন আমি কি পড়ি, সংবাদপত্র। শুধু সংবাদপত্র না, দেখেন একটু আগে আপনাদের দেখাই আসছি, একটা শব্দকে মডিফাই করছে, সংবাদপত্র বলছে নাকি আন্তর্জাতিক সংবাদপত্র বলছে, আন্তর্জাতিক, এটা দ্বারা সেন্টেন্সটা বড় হয়েছে। তাহলে আই রিড ইন্টারন্যাশনাল, এখানে একটা শব্দ আমি লিখি নাই, প্রতিদিন শব্দটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আই রিড ইন্টারন্যাশনাল নিউজ পেপার। আমরা শুধু টেন্সের ক্লাসগুলো এইভাবে পড়াবো, এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ে না, কিন্তু আপনাদেরকে অনেক আইডিয়া ক্লিয়ার করার জন্য এই মেথডটাকে আমি ফলো করি। অ্যাকচুয়াল ওয়ে মূলত যদি ইংলিশ টু ইংলিশ পড়া যায়, কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা হওয়ার কারণে একেবারে পিওর ইংলিশ টু ইংলিশ পড়া ইজ কোয়াইট টাফ। ওকে, আচ্ছা আই রিড ইন্টারন্যাশনাল নিউজ পেপার। এখন কেন নিউজ পেপার পড়ি, এই যে এখানে জানতে হবে অবগত থাকতে। এখন ভাই অবগত থাকা, এটার ইংলিশ কই পাবো, মাথায় চুলকাইতেছেন। কিন্তু আমি বলছিলাম কি বললো সেটা হচ্ছে কি বুঝাইলে গুরুত্বপূর্ণ। অবগত থাকা মানে কি, জানা, আন্তর্বৈশ্বিক ঘটনাবলী সম্পর্কে জানতে। আমি যদি অবগত থাকতে এটা না বলে জানতে বলি, অর্থের কি কোনো চেঞ্জ হবে? শব্দের চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থের কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, একই জিনিস থাকতেছে। তাহলে আই রিড ইন্টারন্যাশনাল নিউজ পেপার কেন, টু নো, জানতে, কি সম্পর্কে, অ্যাবাউট, ঘটনাবলী সম্পর্কে। শুধু ঘটনাবলী না, এটাকে আরও মডিফাই করছে, বৈশ্বিক ঘটনাবলী। তাহলে অ্যাবাউট গ্লোবাল অ্যাফেয়ার্স, ইভেন্টস, হ্যাপেনিংস, যে কোনো কিছুই বলতে পারবেন। হ্যাপেনিংস মানেও ঘটনা, হ্যাপেনিংস, অ্যাফেয়ার্স। একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে প্রতিদিন। প্রতিদিনকে আমরা এভরিডে বলতে পারবো অথবা রেগুলারলি বলতে পারবো। যদি এভরিডে বলি আই রিড ইন্টারন্যাশনাল নিউজ পেপার এভরিডে, এই জায়গায় আমরা দিব এভরিডে, আলাদা করে দিতে হবে। এভরিডে মানে প্রতিদিন, আর যদি একসাথে দেন তাহলে দৈনন্দিন, ওইটা আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে দৈনন্দিন কাজ, এটা হচ্ছে এভরিডে টাস্ক, এভরিডে টাস্ক। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কেও ভালো আইডিয়া ক্লিয়ার করবো আরও পরে নেক্সট ক্লাসটাতে। একটা কথা বলে রাখি, আপনারা প্রথম দিকে অনেক কোয়েশ্চেন করতে চান অনেকে, আমি বলবো যে প্রথম দিকে একটু ধৈর্য ধরবেন, কারণ আপনি যা যা জানতে চান, ভাই আমি 9 বছরের বেশি সময় ধরে পড়াই, সো আই নো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান মেক অর ইউ ক্যান আস্ক, কী ধরনের কোয়েশ্চেন আপনি করতে পারেন আমি জানি। সো আমার আলোচনায় অটোমেটিক এগুলোর সমাধান পেয়ে যাবেন, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট মোমেন্ট। ওইটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, জাস্ট বিকজ অফ
ইটস নট পসিবল টু কমপ্লিট দ্য এন্টায়ার আইডিয়া ইন আ সিঙ্গেল ক্লাস। একটা সিঙ্গেল ক্লাসে পুরো আইডিয়া ক্লিয়ার করা সম্ভব না। 4টা 5টা 6টা 7টা ক্লাস যাওয়ার পর আপনার মাথায় যে কোয়েশ্চেনটা ছিল, আই হোপ ইউল বি এইবল টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, তাহলে আমরা যদি এভরিডে দেই তাহলে এই জায়গায় দিতে পারবো। এখন যদি আমরা রেগুলারলি দেই, নিয়ম হচ্ছে যে যাকে মডিফাই করে তার ইমিডিয়েট আগে দিতে হয়। যেমন আমরা একটু আগে একটা ইংলিশ শিখছিলাম না, আন্তরিকতার সাথে বাস্তবায়ন করে, এটা হচ্ছে সিনসিয়ারলি ইমপ্লিমেন্ট, সিনসিয়ারলি ইমপ্লিমেন্টস। তাহলে এই যে ইমপ্লিমেন্টসের ইমিডিয়েট আগে সিনসিয়ারলি বলতেছি, সেম গোস টু রেগুলারলি শব্দটাও আমরা রিড এর সাথে দিব। তাহলে এখানে হবে হচ্ছে রেগুলারলি, রেগুলারলি রিড ইন্টারন্যাশনাল। তাহলে আই রেগুলারলি রিড ইন্টারন্যাশনাল নিউজ পেপার টু নো অ্যাবাউট গ্লোবাল অ্যাফেয়ার্স। এটা টু নো না দিয়ে ফর নোয়িংও দিতে পারবো, এগুলো আমরা পরের ক্লাসটাতে আসবো। আজকের এই ক্লাসে আমরা যাব না, পরের ক্লাসে এটা থেকে শুরু করব, একই টেন্স প্র্যাকটিস দিয়ে শুরু করব আমরা, চিন্তার কারণ নাই। আজকে তো একটা আইডিয়া দিলাম। আপনাদের প্রতিদিন ক্লাস কখন, মানে কি বার ক্লাস আইডিয়া আছে এই ব্যাচটায়? ব্যাচ 10 বৃহস্পতি শুক্র শনি রাত 10টা, রাত 10টা। আর সম্ভবত আপনারাই এই ধাসের ক্লাসের শেষ ব্যাচ, কারণ হচ্ছে পরবর্তী সকল ব্যাচ আসবে, এই ক্লাসগুলো সবগুলাই থাকবে রেকর্ডেড, আর 15টা ক্লাস থাকবে লাইভ ক্লাস, যেটার কাজ হচ্ছে এই ক্লাসগুলোয় যে রেকর্ডেড ক্লাসগুলো যে আলোচনা হয়েছে সেগুলা সলভ প্লাস হচ্ছে প্র্যাকটিস। এটার একটা কারণ আছে, আমার 10টা ব্যাচ আপনারা সব এই 10টা ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, প্র্যাকটিসটা যদি, যেমন আমি যেটা করি, আপনাদেরই হয়তো আর 1-2টা ক্লাস পরে যেই টপিকটা পড়াবো সবগুলা ক্লাসে প্র্যাকটিস করানো টাফ হয়ে যায়। তারপরেও যতটুকু যেইগুলা কঠিন বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক সেগুলো কি করি, এই ক্লাসে পড়ানোর পরে এখানে আপনাদের জুম অন করা আছে, এই যে যা লিখছেন এখানে আছে, আপনারা পাঠাইলে এখান থেকে সলভ করা, আলোচনা করা, ডিসকাশন করা, এই জিনিসগুলো করি। কিন্তু এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয়েছে ইনাফ না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই পরবর্তী ব্যাচ 11 থেকে শুরু করে ওগুলার এই ক্লাসগুলো সবগুলো থাকবে রেকর্ডেড। অলরেডি রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। আর ওই রেকর্ড কোর্সে যারা ভর্তি হবে তারা যদি লাইভে জয়েন করতে চায় তাহলে লাইভে জয়েন করবে। আপনার এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবে, আর কোয়েশ্চেন না থাকলে কোয়েশ্চেনের আনসারের পাশাপাশি শুধু পুরো ক্লাস জুড়ে প্র্যাকটিস, মানে মূলত ক্লাসগুলো সলভ অ্যান্ড প্র্যাকটিস ক্লাস হবে আপনাদের। এটা হচ্ছে শেষ ক্লাস যেখানে আমি টপিকগুলো লাইভে পড়াবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কিনা বাধ্যতামূলক না, কেনা বাধ্যতামূলক না, এবং না কিনলে কোর্স করতে পারবেন না সেটাও না। এখানে আপনাদের আমি যে টপিকটা প্র্যাকটিস করাবো সেটার উপর একটা প্র্যাকটিস শিট থাকবে। প্র্যাকটিস শিটে কোনো আলোচনা নাই, আলোচনা ক্লাস থেকে শুনবেন। প্র্যাকটিস শিটে এই যে আমি একটা বাক্যের ইংলিশ করলাম, এরকম প্র্যাকটিস শিটে প্রেজেন্ট ইভেন্ট টেন্স নিয়ে 30-40টা বাক্য থাকবে। ওই বাক্যগুলো দেখে আপনি যেন আরও বেশি বাক্য মাথায় আইডিয়া আসে, আরও বেশি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন, ওই জন্য দেওয়া। সো আপনি আলোচনাটা ক্লাসে পাবেন আর প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট পাবেন। সো বই না কিনলে যে করতে পারে এমন না, কিন্তু যদি সামর্থ্য থাকে একটা সময় পরে কিনলে ভালো, আপনার কাছে পুরো ব্যাপারটাই থাকলো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, বলেন। বইটা যে আপনি লিখছেন এটা কি মানে ভার্সিটি বেস ভিত্তিক নাকি বিসিএস বেস ভিত্তিক? এইটার কোনো ভিত্তিক না, মানে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবে। এখানে এমন কোনো জিনিস নাই যে স্পেশালি ভার্সিটি স্টুডেন্টদের জন্য, স্পেশালি আইএলসের জন্য, রাইটিং শেখা কার কার লাগে। ক্লাস 6 থেকে শুরু করে একেবারে যারা প্রফেশনাল বর্তমানে চাকরি করতেছে কর্পোরেটে, তাদেরও ইমেল লেখার জন্য বা স্পিকিংয়ের জন্য কাজে লাগে। এটা স্পিকিংয়ের জন্য একই জিনিস, ঠিক আছে। সো এটা কোনো নির্দিষ্ট কোনো জনরার জন্য আমি করি না। এখানে একেবারে সম্পূর্ণ সকল ক্যাটাগরি মানুষ শুধু রাইটিং শিখবে বা ইংলিশ শিখবে, এটা হচ্ছে কথা। ভাই আপনার যে স্মার্ট বোর্ডে যেগুলো লেখেন এগুলো কি আমরা মানে কোন কোন টপিকগুলো আমরা নোট করতে পারি বা বুঝি নাই রাখতে পারি? কোশ্চেন ও কি টুকে রাখবেন কি না? আচ্ছা আমি আগে বলি,
প্রথম কথা হচ্ছে এই এইগুলা পাওয়া ম্যাটার করে না, কারণ ক্লাসের যেহেতু আপনি রেকর্ড পেয়ে যাবেন, তা আপনি ক্লাসের মধ্যে আমি বলবো যে ক্লাসের মধ্যে নোট না টুকে আপনি যখন এটা আবার রেকর্ড দেখবেন, অবশ্যই যারা লাইভ করবেন তারা আবার রেকর্ড দেখবেন। আর যারা শুধু রেকর্ড ক্লাস দেখবেন, অনেকে আছে ব্যস্ততার জন্য আর যারা শুধু আমি রূপস ক্লাস পড়ি ইংরেজি শেখার প্রতি আমার আগ্রহ আছে। মোট কয়টি ক্লাস হবে? আচ্ছা, মোট কয়টি ক্লাস হবে? মোট হচ্ছে 20টা হচ্ছে রেকর্ডের, যেগুলো আগে অলরেডি বানানো আছে, ওয়েবসাইটে যুক্ত করে দিলেই দেখতে পারবেন। আর 28টা হবে লাইভ ক্লাস এই ব্যাচে, টপিক বেসড, পুরো বইয়ের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে 28টা হবে। এই যে আজকে একটা হইলো বা ডেমো ওরিয়েন্টেশন হলো, এরকম 28টা ক্লাস হবে লাইভ ক্লাস। 28টা ক্লাসে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সকল টপিকগুলো রাইটিংয়ে নিয়ে আসবো। স্যার আমাদের ক্লাসগুলো কি আমরা অনলাইনে পাবো? রেকর্ডেড কাজগুলো ওয়েবসাইটে পাবেন, আপনাদেরকে ওয়েবসাইটে যুক্ত করে দেয়া হবে, সমস্যা নেই, এটা নিয়ে এখন টেনশনের কিছু নাই। আগামী, কারণ আপনাদের এখনও অ্যাড করি নাই, কারণ হচ্ছে নতুন ওয়েবসাইট আসতেছে, তো আপনাদেরকে এখন অ্যাড করলে আবার আপনাদের ডেটাগুলো নতুন ওয়েবসাইটে কনভার্ট করা একটু টাফ। আপনারা যেহেতু নতুন ব্যাচ, আপনাদেরকে চাই সাথেই যেন আপনারা নতুন ওয়েবসাইটে চলে যেতে পারেন, ওইটা আপনাদের বেটার। যেমন এখনকার ওয়েবসাইটে 10 সেকেন্ড করে ভিডিও টানা যায় না, তো যারা দ্বিতীয়বার রেকর্ড ক্লাসটা দেখবেন, হ্যাঁ, অথবা যারা প্রথমবারই দেখেন কিছু আলোচনা শোনার দরকার নাই, এগুলো টানতে পারে না। এবং এক্সাম দেওয়ার সিস্টেম নেই ওয়েবসাইটে। এখনকার ওয়েবসাইটে আমরা প্রতি ক্লাস থেকে এক্সাম তৈরি করে দিব, আপনি যেন এক্সাম দিয়ে নিজেকে আরও ঝালাই করতে পারেন। টাইমার সেট করা থাকবে, এক্সাম সবসময় থেকে যাবে। বলেন স্যার, এই যে 20টা রেকর্ড ক্লাস স্যার, ওইটা কি আমরা এক সপ্তাহ পরেই পেয়ে যাবো ইনশাআল্লাহ? কোনটা? ওই যে 20টা রেকর্ড ক্লাস, রেকর্ডের, হ্যাঁ, অলরেডি 17টা রেকর্ড করা আছে, 3টা রেকর্ড করা বাকি, 3টা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে রেকর্ড হয়ে যাবে। ওগুলোর সাথে সব একসাথে পেয়ে যাবেন। আরেকটা আপনার এই কোর্স আইএলটিএস এক্সাম দিব তো? বুঝি না, আইএলসে এজন্য স্যার আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছি, আর সামনের মাসে দিতে চাচ্ছি, এজন্য একটু তাড়াতাড়ি হলে আর কি ভালো হতো আর কি। না, ওই 20টা ক্লাস তো পেয়ে যাবেন। আর এগুলা তো সামনের মাসে কখন দিবেন? সামনের মাসের শেষের দিকে স্যার। আচ্ছা, তাইলে ততক্ষণে আপনার অনেকগুলা ক্লাস হয়ে যাবে, মানে সামনের মাসে শেষের দিকে তো 20 কত ধরেন 12-15টার মতন ক্লাস হবে হয়তো, আর 20টা হচ্ছে রেকর্ডেড। বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচারের প্রবলেম স্যার। সেন্টেন্স স্ট্রাকচার ওইগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, ওকে, আর কোনো কোশ্চেন? আমি শেষ করব ক্লাসটা। আপনার কোর্স কন্টিনিউর সাথে আর কোন কোর্স ইউজ করলে মানে আরো মানে প্রোডাক্টিভিটি বাড়বে ইংলিশ শিখার? মানে কোন কোর্স আর করা যেতে পারে? না বলতেছি আপনার এই কোর্স সাথে, হ্যাঁ, যেমন নিউজ পেপার বা বই সাজেস্ট করলে, আচ্ছা এগুলো মানে কোন? আমি বলি বইয়ের ক্ষেত্রে আমি এতদিন বাজারে আমার মন মতো বই ছিল না, এই জন্য আমি বাধ্য হয়েছি বই লিখতে। আমি কিন্তু ভাই বিজনেসম্যান না, সত্যি কথা বলতে, স্টুডেন্টের দাবির মুখে বাধ্য হয়েছি। হ্যাঁ, তো আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা কালেকশন রাখবেন, বই কালেকশন না রাখলেও কোনো সমস্যা নাই, না রেখে শুধু রিডিং হ্যাবিট বাড়ান। কোর্সটা পুরোপুরি কমপ্লিট করেন, প্লাস হচ্ছে নিউজ পেপার থেকে রিডিং হ্যাবিট বাড়ান। যখন বুঝবেন না তখন ইউ ক্যান ইউজ ChatGPT অর গুগলকে বলতে পারেন মিনিং বুঝলেন, আর যে আইডিয়াগুলা সেন্টেন্স পড়ে বুঝতে পারেন না, ওইটাই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সগুলো অটোমেটিকলি হয়ে যাবে। যেমন বাক্যে সাপোজ টু ইউজ করলে মিনিং একরকম হয়, লেট অ্যালোন ইউজ করলে মিনিং আবার আরেক রকম, কুড হ্যাভ হলে মিনিং আরেক রকম। আপনি যখন এই ক্লাসগুলো থেকে এগুলো জেনে যাবেন অর্থ কি হয়, ক্লাসগুলো থেকে যখন জেনে যাবেন তখন রিডিং পড়ে আরও সহজে বুঝতে পারবেন। এই কোর্সটা শুধুমাত্র রাইটিংয়ের জন্য না, এই কোর্সটা রিডিং, স্পিকিং, রাইটিং তিনটার জন্য পারফেক্ট কোর্স ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ভাইয়া, ওই যে আমার একটা প্রশ্ন ছিল আর কি, ভাইয়া ওই যে বাংলাদেশে কি ডেইলি স্টার বাদ দিয়ে ইংরেজিতে আর কোনো নিউজ পেপার নাই? ঢাকা ট্রিবিউন ভালো। আমি তো ডেইলি স্টার এখন কাউকে সাজেস্ট করি না, ঢাকা ট্রিবিউন সাজেস্ট করি। অ্যাডভান্স লেভেলের পত্রিকার মধ্যে বাংলাদেশে ঢাকা ট্রিবিউন। আপনারা ভাইয়া আমার মানে অ্যাডভান্স লেভেলের না,
অ্যাডভান্স লেভেল না হলে আমি বলি অ্যাডভান্স আপনারা সিরিয়াল যেটা মেনটেন করবেন, টিবিএস মানে দা বিজনেস স্ট্যান্ডার্ড, যেটা টিবিএস এটা হচ্ছে বাংলাদেশের ভাইয়া? বাংলাদেশি, তারপরে হচ্ছে ঢাকা ট্রিবিউন, তারপরে হচ্ছে বিবিসি, তারপরে হচ্ছে গার্ডিয়ান, শেষ আর লাগবে না। এটা হচ্ছে ধাপ ওয়াইজ বললাম। আর যদি টিবিএসও সমস্যা হয় তাহলে ক্লাস 3 অথবা 4 থেকে স্টার্ট করবেন। ক্লাস 3-4 যেই গল্পের বইগুলো আছে ইংলিশের, যে ইংলিশের মধ্যে গল্পগুলা, সেগুলো থেকে স্টার্ট করবেন। সেগুলো থেকে স্টার্ট করে প্রত্যেকটা বই, এটা লজ্জার কিছু নাই, যারা অনেক পারেন তারাও 3-4 বইগুলো দেখতে পারেন, ওইখানে অনেক জিনিস আননোন জিনিস পাবেন। এখান থেকে শুরু করে 12 পর্যন্ত যেই প্যাসেজ আছে এগুলো ধীরে ধীরে শেষ করে আসলে অটোমেটিক্যালি ইংলিশ শেখা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।